আমরা আলোচনা করছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের ভানু সিংহের পত্রাবলী এই পত্র সাহিত্যটি, এবং সেজন্য তোমাদের দুটো ভিডিও আমি আপলোড করেছিলাম। প্রথম ভিডিওটাতে ছিল যে ভানু সিংহের পত্রাবলী এই পত্র সাহিত্যের উপস্থাপনা এবং বিষয়বস্তু, আর দ্বিতীয় ভিডিওটাতে ছিল প্রথম পত্রের বিস্তৃত আলোচনা। আজ এই তৃতীয় নাম্বার ভিডিওটাতে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় পত্র, অর্থাৎ মূল গ্রন্থে যে 49তম যে পত্রটা আছে সে সম্পর্কে আলোচনা করব। এবং আগেই বিষয়বস্তুতে আমরা আলোচনা করেছিলাম যে দ্বিতীয় যেটা পত্র রানু দেবীকে লেখক লিখেছেন, লেখক যখন বাংলাদেশের নওগাঁ জেলার আত্রাই উপজেলার একটা গ্রামে পারিবারিক জমিদারি সূত্রে লেখক সেখানে গিয়েছিলেন, এবং তার পাশ থেকেই বয়ে গিয়েছিল আত্রাই নদী। লেখক সেই আত্রাই নদীতে বোটে চলাকালীন বাংলার বর্ষার যে রূপের বর্ণনাটা তিনি পেয়েছিলেন, সেই কথাটাই রানু দেবীকে তৃতীয় নাম্বার চিঠিতে তিনি লিখেছিলেন। পারিবারিক দেখাশোনা করবার জন্য লেখক রবীন্দ্রনাথ নওগাঁ জেলার আত্রাই উপজেলায় যেখানে থাকতেন সে গ্রামটার নাম হচ্ছে পাতিসর। এই দেখো পাতিসরের রবীন্দ্রনাথের সেই কুঠি বাড়ি বা কাছারি বাড়ি। তো এবার 2 নম্বর পত্রে চলে যাও। আমরা প্রথমেই লাইনটা দেখছি, আত্রাই নামক একটি নদীর উপর বোটে করে ভেসে চলেছে। আমি আগেই বলেছি, যখন এই জমিদারি দেখাশোনার মাঝে যখনই তিনি সময় পেতেন, সৌন্দর্যের প্রকৃতির সৌন্দর্যের পূজারী লেখক তিনি বোটে করে আত্রাই নদীতে ঘুরে বেড়াতেন। এবং যখন ঘুরে বেড়াতেন তখন বর্ষাকাল, বর্ষার মেঘ ঘন হয়ে আকাশ আচ্ছন্ন করেছে। আচ্ছন্ন মানে ঢেকে দিয়েছে। একটু ঝোড়ো বাতাসের মতো বইছে, পাল তুলে দিয়েছে। আমরা জানি পাল কি, নৌকাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুটো জিনিস ব্যবহৃত হয়, একটি হচ্ছে দাঁড়, একটি পাল। দাঁড় হচ্ছে যেটা জল কেটে কেটে নৌকাকে এগিয়ে নিয়ে যায়, আর পাল হচ্ছে কাপড়ের মতন অংশ যেটা নৌকার উপরে থাকে। বাতাস ধাক্কা লেগে যাতে নৌকাকে এগিয়ে নিয়ে যায় সেই জন্য পাল ব্যবহার করা হয়। তখন বর্ষাকাল, নদী কুলে কুলে পরিপূর্ণ, অর্থাৎ নদী কানায় কানায় পরিপূর্ণ মানে ভর্তি। স্রোত খরতর, অর্থাৎ স্রোত প্রবল, যেহেতু বর্ষাকাল জলের স্রোত বেশি, দলে দলে শৈবাল ভেসে আসছে। শৈবাল শব্দের অর্থ শ্যাওলা। পল্লীর আঙিনায় কাছ পর্যন্ত জল উঠছে। আমি আগেই বলেছি আত্রাই গ্রামের মধ্য দিয়ে আত্রাই নদী প্রবাহিত, এবং যেহেতু নদী প্রবাহিত হচ্ছে, নদীর দুই ধারে পল্লী গ্রাম এবং নদীর দুই ধারে লোকের বসতি, সেই লোকের বাড়ির আঙিনা অর্থাৎ দুয়ার অবধি জল উঠছে। ঘন বাঁশের ঝাড়, নদীর দুই ধারে বাঁশের ঝাড়, আম, কাঁঠাল, তেঁতুল, কুল, শিমুল নিবিড় হয়ে উঠে গ্রামগুলিকে আচ্ছন্ন করে ফেলেছে। আচ্ছন্ন মানে ঢেকে দিয়েছে। আমরা নদীর দুই পাশের গ্রাম্য, নদীর দুই পাশের পরিবেশ আমরা সবাই পরিচিত। আমরা দেখতে পাই নদীর দুই ধারে বড় বড় বৃক্ষরাজি শোভা পায়। সেই রকম লেখকের সম্মুখে, লেখকের দৃষ্টিতে বড় বড় গাছের ছবি ফুটে উঠেছে। মাঝে মাঝে নদীর তীরে তীরে কাঁচা ধানের ক্ষেতে জল উঠেছে। আমরা জানি নদীতে গ্রীষ্মকালে জল কম থাকার জন্য নদীর তীরের উঁচু অংশগুলোতে বিভিন্ন গ্রামের মানুষেরা সেখানে ধান চাষ করে। সেই ধান গাছ গজিয়ে উঠেছে এবং বর্ষায় জল বেড়ে কচি ধানের মাথা জলের মধ্যে উপর জেগে আছে। ধান ক্ষেতের উপর দিয়ে জল বয়ে যাচ্ছে। দুই তটে স্তরে স্তরে সবুজ রঙের ঘূর্ণিমা ফুলে ফুলে উঠেছে। দুই তট মানে নদীর দুই তীর, নদীর দুই তীরে লেখক বলছেন যে স্তরে স্তরে সবুজ রঙের ঘূর্ণিমা ফুলে ফুলে উঠেছে। আমরা জানি বর্ষাকালে নদীর দুই পাশে বিস্তীর্ণ তীরে বিভিন্ন ঝোপ ঝাড়, লতা পাতা, গুল্ম জাতীয় গাছ জন্মায়, এবং দূর থেকে মনে হয় যেন স্তরে স্তরে সবুজ শ্যামলিমাকে সাজিয়ে রেখেছে। তার মাঝখান থেকে নদী প্রবাহিত হয়েছে, তারই মাঝখান দিয়ে বর্ষার খোলা নদীটি তার গেরুয়া রঙের জলের ধারা বহন করে ব্যস্ত হয়ে চলেছে। তাহলে দেখো, দুই ধরে প্রকৃতির অপরূপ শোভা, মাঝখানে নদী বয়ে যাচ্ছে। এরকম একটি মনোমুগ্ধকর পরিবেশে লেখক একাকী নির্জনে তিনি বোটের উপর যেতে যেতে প্রকৃতিকে তিনি উপভোগ করছেন। তিনি নদীর জলকে তিনি গেরুয়া বলেছেন কেন না, যখন এই ঘটনাটা লেখক যেন উপভোগ করছেন
তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে এবং বৃষ্টির মধ্যেই সূর্যের হালকা আভা দেখা যাচ্ছে এবং সেই পরিস্থিতিতে নদীর জলটি তার কাছে গেরুয়া বলে মনে হয়েছে। সমস্তটার উপর বাদল ছায়ান্নের ছায়া, অর্থাৎ তখন বর্ষাকাল, মেঘে ঢাকা, তারপর প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, বৃষ্টি নেমে এলো। এইরকম একটি পরিস্থিতি, একা বোটের উপরে তিনি উপভোগ করছেন প্রকৃতিকে, দুধারে সবুজ শ্যামলিমা। এই মনোমুগ্ধকর পরিবেশের মধ্যেই প্রকৃতি যেন তার সৌন্দর্য থেকে আরো সৌন্দর্যতর করে তুলল লেখকের দৃষ্টিতে। লেখক বলছেন, বৃষ্টি নেমে এলো, অর্থাৎ সেই নির্জন নদীর উপর বোটে বসে আছেন লেখক রবীন্দ্রনাথ। তিনি দেখতে পাচ্ছেন আকাশ থেকে ঝরঝর করে বৃষ্টি ঝরে পড়ছে। দূরে মেঘের ফাঁক থেকে সূর্যাস্তের একটা ম্লান আভা এই বৃষ্টি ধারার আবেগের উপর যেন সান্ত্বনার ক্ষীণ প্রয়াসের মতন এসে পড়েছে। এবং আমরা মাঝে মাঝে দেখতে পাই বর্ষায় বৃষ্টির সাথে সাথে হালকা রোদ দেখা যায়। সেই রকম একটা পরিস্থিতিতেই লেখক দেখছেন যে তখন সূর্য পাটে বসেছে, পাটে বসা সেই সূর্য থেকে একটা ম্লান আভা যেন ওই বৃষ্টি রাশির উপর পড়েছে। এখানে তিনি বলেছেন যেন সান্ত্বনা দিচ্ছে, সেই রোদের আভা বৃষ্টির কাছে যেন সান্ত্বনা দিচ্ছে যে বন্ধু, আমি তোমার পাশে আছি। এখানে ক্ষীণ প্রয়াস বলা হয়েছে কেন না, লেখক এখানে বলতে চেয়েছেন যে এটা অবশ্যম্ভাবী যে সূর্য পাটে বসেছে, সূর্য আর বেশি সময় নেই বৃষ্টির সঙ্গে থাকার, তবু সে যতক্ষণ আছে ততক্ষণ যেন বৃষ্টির সঙ্গে রোদ মিলেমিশে থাকতে চায়। আমার এই বোট ছাড়া নদীতে আর কোনো নৌকা নেই। এই জল স্থল আকাশের ছায়াবিষ্ট নিভৃত শ্যামলতার সঙ্গে মিল করে একটি গান করতে ইচ্ছে করছে। এই জল স্থল, লেখক বোটের উপর বসে আছেন জলের উপরে, তিনি তার দুই পাশে দেখতে পাচ্ছেন স্থল, উপরে উন্মুক্ত আকাশ, বৃষ্টির বাদলের জন্য ছায়াবিষ্ট নিভৃত অর্থাৎ নির্জন শ্যামলতা, মানে চারিদিকে সবুজ বনরাজি, তার সঙ্গে মিল করে একটি গান করতে ইচ্ছে করছে। প্রকৃতি প্রেমিক রবীন্দ্রনাথের মনে গান জেগেছে, তিনি গান লিখতে চাইছেন, কিন্তু হয়তো হয়ে উঠছে না। কেন? আমার দুই চক্ষু এখন বাইরের দিকে চেয়ে থাকতে চায়। লেখক বলছেন, প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য থেকে আমি আমার দৃষ্টি সরাতে পারবো না, কারণ তিনি জানেন এই যে মনোহরিণী যে দৃশ্য, এটা ক্ষণিকের, একটু পরেই এত সুন্দর দৃশ্য তিনি আর দেখতে পাবেন না। তাই যতক্ষণ সময় আছে তার কাছে তিনি দু চোখ ধরে তার দৃষ্টি দিয়ে সমস্ত প্রকৃতির সৌন্দর্যটাকে তিনি উপভোগ করতে চান। তাই তিনি বলছেন যে খাতার দিকে চোখ রাখার সময় এখন সময় নয়। অনেকদিন বোলপুরে শুকনো ডাঙায় কাটিয়ে এসেছি, এখন নদীর উপরে এসে মনে হচ্ছে পৃথিবী যেন মনের কথাটি শুনতে পাওয়া যাচ্ছে। লেখকের মনে হয়েছে পৃথিবীর যে মনের কথা সেটা ব্যক্ত করে যেন নদীর কুলুকুলু ধ্বনির মধ্য দিয়ে। নদী আমি ভারী ভালোবাসি, লেখক বলছেন, আমি নদীকে খুব ভালোবাসি, আর ভালোবাসি আকাশ, উন্মুক্ত আকাশ, প্রকৃতির মধ্যে তিনি বিচরণ করতে লেখক ভালোবাসেন। নদীতে আকাশে চমৎকার মিলন, এবং দূরে তিনি দেখতে পেয়েছেন যে আকাশে সূর্য পাটে বসেছে, সেই আকাশের দিকে তাকিয়ে দিগন্ত রেখায় যেন মনে হয়েছে নদী আর আকাশ যেন পরস্পরের সঙ্গে মিলে গেছেন, এবং এটা যেন তার কাছে মনে হয়েছে চমৎকার মিলন, রঙে রঙে, আলোয় ছায়ায়, ঠিক যেন আকাশের প্রতিধ্বনির মতো। লেখকের মনে হয়েছে আকাশের প্রতিটি কথা যেন প্রতিধ্বনিত হয় এই নদীর জলের মধ্যেই। আকাশ পৃথিবীতে আর কোথাও আপনার ছাড়া পায় না, ওই জলের উপর ছাড়া। এবং আকাশের সমস্ত কথা যেন সে ব্যক্ত করে নদীর জলের মধ্যে, এবং সমস্ত কথা, আকাশের সমস্ত কথাই যেন প্রতিধ্বনিত হয় নদীর জলে। এবং তাই সে আপনার ছাড়া, অর্থাৎ আকাশের নিজের কথা, নিজের শব্দ সে যেন একমাত্র দেখতে পায় নদীর জলের উপরে। লেখকের মনে আজ দুঃখ, কারণ আজ রাতের গাড়িতে কলকাতায় যাব মনে করে ভালো লাগছে না। কারণ আমি আগেই বলেছি কলকাতা লেখকের ভালো লাগতো না, তাই আজকে তাকে ছুটতে হবে আত্রাই নদী থেকে তাকে কলকাতায়, সেই জন্য তার মনে ভালো নেই। আজকে তারিখটা ওখানে দিয়ে আছে 2রা শ্রাবণ,
1329 সাল। তাহলে আমরা এই 2 নাম্বার চিঠিটাও আমরা করলাম। এই দুটো চিঠি থেকে যাবতীয় যা প্রশ্ন হবে, আমি এর আগের দিন প্রথম পত্রের উপর প্রশ্নগুলো দিয়ে দিয়েছিলাম। আজ দ্বিতীয় পত্রের উপর সমস্ত প্রশ্নগুলো দেবো, তোমরা ভালোভাবে পড়বে। ভানু সিংহের পত্রাবলী, পত্র সাহিত্য সমস্ত আলোচনা এখানে শেষ করলাম। এরপর যাবতীয় যদি কোনো প্রশ্ন থাকে, আমি আবারও বলছি, তোমরা আমাকে প্রশ্ন করবে, ফোনে ফোন করবে এবং প্রশ্নের উত্তরগুলো জেনে নেবে।